ইরান ও চীনের গোপন সামরিক সহযোগিতা, ক্ষেপণাস্ত্র শক্তির পুনর্নির্মাণ। ইরান ও চীনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার নতুন অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ইরান বর্তমানে তার ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পুনর্নির্মাণের জন্য চীনের সাহায্য নিচ্ছে। তবে এই খবরটি ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এক সূত্র থেকে, যার ব্যাখ্যা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। কিন্তু প্রশ্নটা ঘুরতেই থাকে, কেন চীন এখন এমন একটি সংঘাতে নিজেদের জড়িয়ে নেবে যখন তারা এতদিন দূরে থাকার চেষ্টা করেছে? এটা নতুন কিছু নয়। 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নতির জন্য চীনের সহায়তা পেতে শুরু করে। সেই সময় থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। তাদের সহযোগিতা শুধু অস্ত্র রপ্তানি নয়, বরং প্রযুক্তিগত সহায়তাও ছিল, যার ফলে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করে। চীন যে শুধুমাত্র রপ্তানি করেছে তা নয়, তারা ইরানের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিয়েছে, যাতে ইরান নিজের শক্তি গড়ে তুলতে পারে। তবে 2000 সালের পর থেকে চীনের উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, যখন ইরান নিজের আভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ে তোলার জন্য কাজ শুরু করে। এরপরও চীন কখনো ইরানের পাশে ছিল, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে। ইরান তার সামরিক প্রকল্পে সাহায্যের জন্য চীনের কাছে কিছু উপাদান চেয়ে এসেছিল, আর চীন এই সহায়তা সময় সময় প্রদান করেছে। চীনের কাছে প্রযুক্তি, ইরানের কাছে তেল। এখন ইরান যখন চীনের কাছে আরও সাহায্য চাইছে, তখন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। একদিকে চীন ইরানকে তেল সরবরাহ করে, অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। এর মাধ্যমে চীন ইরান সম্পর্ক কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিকও হয়ে উঠেছে। বিশ্বের শক্তির অক্ষের মধ্যে ইরান এবং চীনের এই সহযোগিতা পরবর্তী উত্তেজনার কারণ হতে পারে, কারণ চীন তাদের সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদকে দুর্বল করতে নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এবার চীন ইরানকে সেই শক্তি পুনর্নির্মাণে সাহায্য করছে। ইসরায়েল এখন আর তেহরানকে আগের মতো প্রতিরোধ করতে সক্ষম নয়, কারণ তাদের হাতে সেই কৌশলগত গভীরতা নেই। আর তাই ইরানের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্নির্মাণ করা। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন একটি যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেবে? তাদের কাছে কি ইরানকে সহযোগিতা দেওয়ার কোনো বিশেষ সুবিধা রয়েছে? ইরান যখন তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্নির্মাণ করছে, তখন আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই কি চীনের সঠিক সময় নয়? এই সহযোগিতা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে। তবে যদি এটি রক্ষিত থাকে, তাহলে বিশ্বের চোখ থাকবে ইরান ও চীনের উপর। আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট গড়তে থাকে, আজ ইরান ও চীনের শক্তির উত্থান, একসাথে তারা যে শক্তিশালী জোট করতে পারে, তা বিশ্ব শক্তিগুলির জন্য নতুন এক সংকেত হয়ে উঠবে। এটাই হতে পারে এক নতুন যুগের সূচনা, যেখানে ইরান ও চীন একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে। গাজায় যুদ্ধের মধ্যে ইয়েমেন থেকে আমেরিকা ও ইসরায়েলের জন্য ভয়াবহ খবর। হুথিদের প্রতিশোধ আসছে। গাজায় যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে, তখন ইয়েমেনের আকাশে অদৃশ্য শক্তির জন্ম হচ্ছে। হুথি মিলিশিয়া, যারা ইরানের সমর্থনে দাঁড়িয়ে আছে, তারা তাদের প্রতিশোধের অঙ্গীকার নিয়ে একটি ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের পথে। ইয়েমেনের তথ্যমন্ত্রী 4 সেপ্টেম্বর দ্য ন্যাশনালে দেয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, হুথিরা রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি গোপন কারখানা স্থাপন করেছে এবং এই কারখানাটি পরিচালনা করছে ইরানি বিশেষজ্ঞরা। এই খবর যেন একটি বিপদ সংকেত। তেহরান সরকার ইয়েমেনের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিষাক্ত উপাদান পাচার করেছে এবং সেই উপাদান এখন হুথিদের হাতে। তাদের অস্ত্রাগারে এখন শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নয়, রাসায়নিক অস্ত্রও যুক্ত হচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই মারাত্মক অস্ত্রগুলো প্রস্তুত করেছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা শুরু করতে প্রস্তুত। দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রী এরিয়ানি একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করেছেন। হাউথি সন্ত্রাসী মিলিশিয়া ইরানি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি কারখানা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তেহরান সরকার সম্প্রতি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাচে ব্যাচে তাদের তৈরিতে ব্যবহৃত বিষাক্ত পদার্থ পাচার করেছে। তিনি আরও বলেন,
আমাদের নিশ্চিত সূত্র থেকে জানা যায় যে মিলিশিয়া ইতিমধ্যেই সেই মারাত্মক উপকরণ প্রস্তুত করা শুরু করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে স্থাপন করেছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং ইয়েমেন সম্পর্কিত প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ইয়েমেনি কর্মকর্তা বলেন। হুথিরা শুধু ইয়েমেনের স্বাধীনতার জন্য নয়, বরং এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা ইসরায়েল ও আমেরিকা দুটি শক্তিকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দেবে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো ইরান। যদিও ইরান বারবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এখন তারা ইয়েমেনের আকাশে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছে। হুথিরা তাদের অস্ত্রাগারে দেশীয়ভাবে তৈরি অস্ত্র থাকার দাবি করলেও বাস্তবে তাদের আকাশে এখন ইরানের সাহায্যে তৈরি নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র। ইরান সমর্থিত আনসার আল্লাহ আন্দোলন, যা হুথি মিলিশিয়ার অন্যতম প্রধান অংশ, এখন আন্তর্জাতিক পরিসরে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, আজ তারা এই অস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে নতুন এক যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছে। যদিও হুথিরা নিজেদের অস্ত্র গোপনে তৈরি করার কথা বলছে, তবে এই রাসায়নিক অস্ত্র তাদের শক্তি এবং ভয়াবহতা সম্পর্কে পশ্চিমা বিশ্বকে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আকাশে আগুন, সাগরে বজ্রপাত। ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের প্রতিশোধ এখন থেমে নেই কোথাও। পৃথিবী দেখলেও ইয়েমেনের পাহাড় থেকে উঠে আসা আগুনের ঝড়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর শক্তিশালী সামাদ 4 ড্রোন ছুড়ে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ল তেল আবিবের হৃদয়ে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রাণকেন্দ্র, আইডিএফের জেনারেল স্টাফ সদর দফতর, সেখানেই হুথিরা আঘাত হানল শক্তিশালী সাম্মাদ 4 ড্রোন দিয়ে। যেন শত্রুর বুকে ভেতরে সোজা ঢুকে গেল প্রতিশোধের বার্তা। আর এটাই ছিল কেবল শুরু। এরপর আরও 3টি ড্রোন গর্জে উঠল আকাশে। বেনগুরিয়ান বিমানবন্দর, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র আর আশদোদ বন্দর সব একসাথে আঘাত পেল হুথিদের ক্রোধে। ইয়েমেনি বাহিনী গর্বের সঙ্গে জানালো, সব লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা হয়েছে। সমুদ্র হলো যুদ্ধক্ষেত্র। যুদ্ধ থামেনি আকাশে। লোহিত সাগরের বুকে ভেসে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী MSC আবি জাহাজকেও নিশানা করল হুথিরা। 2টি ড্রোন আর একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ, কারণ জাহাজটি ইসরায়েলের সাথে সংযোগ ছিল। হুথিদের ঘোষণা স্পষ্ট, ইসরায়েলি বন্দরমুখী যে কোনো জাহাজ তা লোহিত কিংবা আরব সাগরে নিরাপদ নয়। আর এই হামলাও সফল হয়েছে। জাহাজে সরাসরি আঘাত হেনেছে অস্ত্র। ইসরায়েলের দাবি বনাম বাস্তবতা। ইসরায়েলি সেনারা অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের দাবি, হুথিদের 2টি ক্ষেপণাস্ত্র সৌদি আকাশেই ভেঙে পড়েছে। এক ড্রোন প্রতিহত করা হয়েছে ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগেই। তারা জানিয়েছে কোনো সাইরেন বাজেনি, শহরগুলোতে পৌঁছায়নি হুথিদের আঘাত। কিন্তু বাস্তবের চিত্র অন্য। আক্রমণের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আগুন, ধোঁয়া আর আতঙ্কে কাঁপছে মানুষ। কেন এই হামলা? ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি এবং তার মন্ত্রিসভার 11 জন সদস্য। সেই হত্যাযজ্ঞের পরে হুথিরা ঘোষণা করেছিল ইসরায়েলের জন্য আসছে কালো দিন। এই আঘাতগুলো সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ। তাদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা শত্রুর মুখোমুখি হচ্ছি, ক্ষতি করছি আর অভিযান চালিয়ে যাচ্ছি। ক্ষেপণাস্ত্র হোক, ড্রোন হোক কিংবা সমুদ্র অবরোধ, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে, আরও তীব্র হবে। আন্তর্জাতিক মঞ্চে লড়াই। এদিকে হুথি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে অভিযোগ জানিয়েছে, তারা চাইছে বিশ্ব ইসরায়েলকে থামাক, তাকে বাধ্য করুক আন্তর্জাতিক আইন মানতে। কিন্তু বাস্তবতা হলো, জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন হুথিদের ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তাদের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে একা। তেল আবিবের আকাশে ড্রোনের আগুন, লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত। একদিকে ইসরায়েলের অঙ্গীকার, অন্যদিকে হুথিদের গর্জন। সত্য একটাই, ইয়েমেনিরা আর থেমে নেই। তাদের প্রতিশোধের ঝড় শুধু শুরু হয়েছে। আগামী দিনগুলোতে হয়তো ইসরায়েলের জন্য সত্যিই অপেক্ষা করছে সেই ঘোষিত কালো রাত। এবার ইসরায়েলের পরিকল্পনার সামনে রাশিয়ার শক্তি। ইতিহাসের পাতায় বারবার একই দৃশ্য।
ফিলিস্তিনের মাটি দখলের খেলা, ইসরায়েলের নির্মম পরিকল্পনা আর আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের ঢেউ। এবারও ভিন্ন কিছু নয়। ইসরায়েল ঘোষণা দিয়েছে পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপন করবে, সেই এলাকা যা ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী হওয়ার কথা। যেন স্বপ্নকে বাস্তব হওয়ার আগেই পাথরে চেপে ধ্বংস করে দেয়া। কিন্তু এবার চিত্রনাট্যে টুইস্ট। ইসরায়েলের এই পরিকল্পনার সামনে দাঁড়িয়ে গেল রাশিয়া। মস্কো থেকে ভেসে এলো দৃঢ় কণ্ঠস্বর, না, এটি মেনে নেওয়া যাবে না। E1 বিভেদের মানচিত্র। ইসরায়েলের এই নতুন বসতি পরিকল্পনার নাম E1 সেটেলমেন্ট প্ল্যান। লক্ষ্য স্পষ্ট, মাআলে আদুমিম শহরের সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমকে যুক্ত করা। এর মানে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম টুকরো টুকরো হয়ে যাবে। রাষ্ট্রের যে ভূসংহতি আন্তর্জাতিক আইন স্বীকৃত করেছে সেটাই ধ্বংস হয়ে যাবে। দুই রাষ্ট্র সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়বে। শান্তির সেতু ভেঙে যাবে, দিগন্তে দেখা দেবে শুধু ধোঁয়া আর অন্ধকার। রাশিয়ার গর্জন। মারিয়া জাখারোভা, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মস্কোর মঞ্চে দাঁড়িয়ে তিনি যেন এক অদৃশ্য তলোয়ার তুলে ধরলেন ইসরায়েলের বিরুদ্ধে। তার কণ্ঠে ছিল রাশিয়ার সেই পুরনো দৃঢ়তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। E1 এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে। আন্তর্জাতিক আইনের ভাষায় এটি অগ্রহণযোগ্য। তিনি মনে করিয়ে দিলেন এই প্রকল্প নতুন নয়। 2 দশক ধরে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এটি বারবার স্থগিত করেছে। এখন রাশিয়ার স্পষ্ট বার্তা, আমরা চাই এটি একেবারেই বাতিল হোক। কেবল পূর্ব জেরুজালেম নয়, গাজার আকাশও সাক্ষী হচ্ছে আগুন আর ধ্বংসে। জাখারোভা তুলে ধরলেন 25 আগস্টের ভয়াবহ হামলার কথা। নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলা, যেখানে একসাথে ঝরে গেল অন্তত 20 প্রাণ। তাদের মধ্যে 5 জন ছিলেন সাংবাদিক। রোগী ও স্বাস্থ্যকর্মীরাও রক্ষা পাননি। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রাশিয়ার কণ্ঠে ছিল শোক ও ক্ষোভ। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বললেন, এখনই যুদ্ধ বন্ধ হোক, রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরুক সমাধান। আন্তর্জাতিক অঙ্গনে টান টান উত্তেজনা। ইসরায়েলের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের ভেতরে আগুন জ্বেলে দিয়েছে। প্রতিবাদের ঢেউ উঠেছে রাস্তায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্ট করে দিয়েছে উদ্বেগ। কারণ পূর্ব জেরুজালেমে বসতি মানে শান্তির কবর খুঁড়ে ফেলা। আর সেই কবরের সামনে দাঁড়িয়ে রাশিয়া যেন প্রহরীর মতো বলছে, আমরা দেখছি, আমরা থামাবো। রাশিয়া শুধু সমালোচনা করেনি, বরং তার অবস্থান স্পষ্ট করেছে। গাজায় শত্রুতা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে ফিরিয়ে আনতে হবে আলোচনার টেবিলে। এ যেন এক সিনেমার দৃশ্য। অভিনেতারা একই, কাহিনীও পুরনো, কিন্তু দর্শক জানে এবার রাশিয়ার প্রবেশ বদলে দিতে পারে ছবির শেষ। ফিলিস্তিনের আকাশে যখন বোমা ঝরে, তখন মস্কো থেকে এক গর্জন শোনা যায়, শান্তি চাই, ন্যায় চাই, আর অন্যায় হলে রাশিয়া নিশ্চুপ থাকবে না। ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে ইরানের বড়সড় অভিযান। যুদ্ধের আগেই ধরা পড়ল মোসাদের গুপ্তচর বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আগে তেহরান নেমেছে ভেতরের শত্রু ধরার মিশনে। আর সেই মিশনেই একের পর এক নাটকীয় মোড়। ইরান দাবি করেছে তারা গ্রেপ্তার করেছে মোসাদের হয়ে কাজ করা 8 জন গুপ্তচর। শুধু তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা, লঞ্চার আর বুবি ট্র্যাপ, যেন কোনো বড়সড় হামলার প্রস্তুতি চলছিল। কিন্তু ইরান বলছে, আমরা আগে থেকেই জানতাম, তাই কোনো অপারেশন শুরু হওয়ার আগেই তাদের থামানো হয়েছে। গুপ্তচরের নেটওয়ার্ক। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, আটককৃতরা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পারমাণবিক স্থাপনাগুলোর গোপন তথ্য সংগ্রহ করছিল। পরিকল্পনা ছিল এই তথ্য সরাসরি পাঠিয়ে দেওয়া মোসাদের হাতে। IRGC জানিয়েছে, এই অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনলাইনে, ইসরায়েল থেকে দূরবর্তীভাবে। অর্থাৎ যুদ্ধের আগে যুদ্ধ। শত্রুর গোপন নেটওয়ার্ক ঢুকে পড়েছিল দেশের ভেতরে, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই মডিউল। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে জুন মাসের ঘটনাই বড় কারণ। তখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু অংশ। নিহত হয়েছিলেন বহু শীর্ষ সামরিক কর্মকর্তা।
সেই আঘাত ছিল 1980-র দশকের পর ইরানের সবচেয়ে ভয়াবহ ক্ষতি। তারপর থেকেই তেহরান বুঝে গেছে শুধু আকাশের লড়াই নয়, ভেতরের গুপ্তচর বৃত্তি আসল বিপদ। তাই এবার শুরু হয়েছে ইনহাউস ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান। ইরান শুধু গ্রেপ্তার করেই থেমে থাকেনি। অগাস্টে তারা মৃত্যুদণ্ড কার্যকর করেছে পরমাণু বিজ্ঞানী রুজবে বাদে। অভিযোগ ছিল তিনি মোসাদের কাছে গোপন তথ্য পাচার করেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরান প্রায়শই ভিন্ন মত দমন করতে গুপ্তচর বৃত্তির অভিযোগ ব্যবহার করে। কিন্তু তেহরান তার জবাব স্পষ্ট দিয়েছে, শত্রুর সাথে যারা হাত মেলাবে তাদের কোনো রেহাই নেই। শক্তির প্রদর্শন। এই অভিযানের আসল বার্তা আসলে ইসরায়েল আর আমেরিকার জন্য। ইরান দেখিয়ে দিচ্ছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, গোয়েন্দা যুদ্ধে সমান শক্তিশালী। 8 জন ধরা পড়া মানেই আরও অজানা নেটওয়ার্ক ভেঙে পড়ছে। তেহরান এখন যেন বলতে চাইছে, তোমরা আকাশ থেকে নামো, আমরা ভেতর থেকে তোমাদের শেষ করব। বড় প্রশ্ন, তাহলে কি এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় টুইস্ট? অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের এই বার্তা কেবল গুপ্তচরদের উদ্দেশ্যে নয়, সরাসরি তেল আবিবের উদ্দেশ্যে, যেন সতর্কবার্তা। আগামী যুদ্ধে আঘাত আসবে শুধু আকাশ থেকে নয়, মাটির নিচ থেকেও। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মঞ্চে তাই নতুন নাটকের সূচনা হয়েছে। আকাশে যুদ্ধ বিমান, ভেতরে গুপ্তচর খেলা, সবকিছু মিলে যেন এক সিনেমার চিত্রনাট্য। কিন্তু এই সিনেমার শেষ কোথায় হবে তা কেউ জানে না। রাতের আঁধার নামলে এই গাজা উপত্যকার আকাশ কেঁপে ওঠে আগুনের আলোয়। বিস্ফোরণ, গর্জন আর ধোঁয়ার ভেতর দিয়ে শোনা যায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের গান। যেন মৃত্যুর ভেতর দিয়ে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধের শক্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকেও লড়াই। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবু থেমে নেই প্রতিরোধ। হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি ছাউনিতে অতর্কিত হামলা চালিয়েছে। মর্টার, ট্যাঙ্ক বিধ্বংসী গোলা, এমনকি হাতে তৈরি বিস্ফোরক দিয়েও তারা প্রতিরোধ গড়ে তুলছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় যৌথভাবে ইসরায়েলি একটি সাঁজোয়া যানকে বিধ্বস্ত করছে তারা। ছোট ছোট প্লাটুন, হাতে সীমিত অস্ত্র, তবুও ভয়ঙ্কর বার্তা দিচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকে। প্রতিরোধের গল্পের আড়ালে গণহত্যার পরিসংখ্যান। যখন এসব প্রতিরোধের খবর আসে, তখনই ভেসে আসে ভয়াবহ এক বাস্তবতা। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যই জানাচ্ছে, গাজা উপত্যকায় হামলায় নিহত 6 ফিলিস্তিনের মধ্যে 5 জনই বেসামরিক মানুষ। এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইসরায়েলের +972 ম্যাগাজিন এর হিব্রু ভাষার সহযোগী প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে ওই অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, এবছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্য ভাণ্ডারে নাম পরিচয় সহ 8,900 জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ PIJ যোদ্ধাকে নিহত বা সম্ভাব্য নিহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অবরুদ্ধ উপত্যকায় এতদিনে নিহত হয়েছে প্রায় 53,000 মানুষ। গোপন নথি অনুযায়ী মাত্র 17% ছিলেন যোদ্ধা, বাকি 83%ই সাধারণ বেসামরিক মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। তুলনা টানা হচ্ছে সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধের সঙ্গে, কিন্তু গবেষকরা বলছেন সেখানকার গণহত্যার চেয়েও গাজায় মৃত্যু ভয়াবহ। গার্ডিয়ানের হাতে আসা নথি দেখায়, মাত্র কয়েক মাসে ইসরায়েল যা করেছে তা ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যাগুলোর একটিতে রূপ নিচ্ছে। চোখ বন্ধ করুন। ধ্বংস হয়ে যাওয়া খান ইউনিসের রাস্তায় ধুলো আর ধোঁয়া উঠছে। ভেঙে পড়া ঘরের ইটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ক্লান্ত, ক্ষুধার্ত কিছু তরুণ যোদ্ধা। তাদের কাঁধে মর্টার, হাতে IED। দূরে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে। হঠাৎ বজ্রের মতো শব্দে আকাশ কাঁপিয়ে ওঠে বিস্ফোরণ। ট্যাঙ্ক থেমে যায়। ধোঁয়ার আড়ালে শোনা যায় স্লোগান, প্রতিরোধের জয় হোক। এই দৃশ্যই আজকের গাজা, যেখানে মৃত্যুর ছায়া থেকেও প্রতিরোধের আগুন জ্বলছে। আল কাসাম ও আল কুদসের যোদ্ধারা বারবার প্রমাণ করছে, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং ইচ্ছা শক্তিরও। শত্রুর অত্যাধুনিক ট্যাঙ্ক, ড্রোন বা বিমান প্রতিরোধ করা সহজ নয়, তবুও প্রতিটি হামলার ভেতর দিয়ে তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, গাজা হার মানে না।
একটি শিশু পৃথিবীতে চোখ মেলে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে কপালে বসে গেল এক অভিশাপ, গাদ্দার। হ্যাঁ, এটাই উত্তর কোরিয়া, এক দেশ যেখানে অপরাধ শুধু কাজ নয়, অপরাধ হলো চিন্তাও। এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট কেবল একটি, একই নাম, একই পরিবার, না দিলে কারাগার। সংসদও আছে, কিন্তু তার কাজ কেবল সিল মারা। এ যেন এক নাটক যেখানে চরিত্র বদলায় না, শুধু প্রজন্ম পাল্টায়। টেলিভিশনে মাত্র একটি চ্যানেল, সিনেমা নেই, ড্রামা নেই, গান নেই, শুধু প্রচার, শুধু বন্দনা। কারো চোখ যদি গোপনে দক্ষিণ কোরিয়ার কোনো ড্রামায় পড়ে যায়, তাহলে তার জীবন শেষ। এখানে স্কুল মানে ইতিহাস নয়, শিক্ষা নয়, এখানে স্কুল মানে মুখস্থ, কিম ইল সুং, কিম জং ইল, কিম জং উনের গল্প। এমনকি ভুল করলে তকমা, গাদ্দার। সবচেয়ে ভীতিকর আইন হলো 3 প্রজন্মের শাস্তি। একজন রাষ্ট্রবিরোধী হলে তার সন্তান, এমনকি নাতি নাতনিও শাস্তি পায়, অর্থাৎ অপরাধ জন্ম নেয় রক্তের ভেতরে। এখানে স্বাধীনতা নেই। কোন পোশাক পরবেন, কোন হেয়ারস্টাইল করবেন, কোন খাবার খাবেন, সব সরকার ঠিক করে দেয়। জিন্স, রং করা চুল, এমনকি হটডগ খাওয়াও নিষিদ্ধ। সাইকেল চালাতে হলে চাই রেজিস্ট্রেশন, চাই নম্বর প্লেট। ধর্ম এখানে শুধু প্রদর্শনী। গির্জা আছে, মসজিদ আছে, কিন্তু কেবল দেখানোর জন্য। যে মানুষ সত্যিকারের প্রার্থনা করবে, তার গন্তব্য শ্রম শিবির। আজ যখন পৃথিবী লিখছে 2025, নর্থ কোরিয়া লিখছে 113। তাদের সময় শুরু হয়েছে কিম ইল সুং এর জন্ম থেকে। সময়, স্বাধীনতা, জীবন, সবকিছু কেবল এক পরিবারকে ঘিরে। উত্তর কোরিয়ায় একটি অদ্ভুত ক্লাস সিস্টেম রয়েছে, যার নাম হলো সংগুন। জন্ম থেকেই এই সিস্টেম একজন মানুষের জীবন নির্ধারণ করে। এর 3টি ভাগ, কোর, ওয়েভারিং এবং হোস্টাইল। কোর হলো কিম পরিবারের প্রতি সবচেয়ে অনুগত এবং তাদের সেরা চাকরি এবং সুযোগ সুবিধা দেয়া হয়। হোস্টাইল হলো সেই সব মানুষ যাদের পূর্বপুরুষরা সরকারের বিরুদ্ধে ছিল। এই শ্রেণীর মানুষদের কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না। উত্তর কোরিয়ার মানুষের জীবন সবসময় সরকারের কড়া নজরে থাকে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এবং বাড়িতে সরকারি গুপ্তচররা নজর রাখে, এমনকি আপনার চিন্তা করার জন্যও আপনাকে শাস্তি পেতে হতে পারে। অর্থাৎ যদি আপনি সরকারের বিরুদ্ধে কিছু ভাবেন এবং তা কোনোভাবে ফাঁস হয়ে যায়, তাহলে আপনি সরাসরি জেলে যাবেন। এই দেশ এক সিনেমা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট লেখা, এবং প্রতিটি শিশুর জন্ম যেন এক পূর্ব নির্ধারিত চরিত্র। কেউ শাসকের দাস, কেউ আজীবনের গাদ্দার। রাত যতই গভীর হোক, তেহরানের আকাশ যেন সবসময় পাহারায় থাকে। কেউ জানে না কোথায় লুকানো আছে ডজন ডজন ক্ষেপণাস্ত্র, কোথা থেকে উড়াল দেবে শত শত ড্রোন। ইরান এখন এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে, যা শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে ভাবনায় ফেলেছে। প্রতিরক্ষার নকশা। ইরানের সামরিক শক্তি এক কথায় রহস্যময়। ভেতরের চিত্র কেউ স্পষ্ট জানে না, কিন্তু বাইরে থেকে দেখা যায় দেশটি দিন দিন প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি অর্জন করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক আইন থেকে শুরু করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি আত্মঘাতী ড্রোন, সবকিছুতেই এগিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন প্রতিনিয়ত হামলা আর আগ্রাসনের হুমকি ছড়াচ্ছে, তখন ইরান দাঁড়িয়ে আছে শক্ত কণ্ঠে। এক অদৃশ্য ঢালের মতো তাদের প্রতিরক্ষা বলয় আজ ইহুদিবাদীদের সামনে ভয়ঙ্কর প্রতীক। অস্ত্র ভাণ্ডারের গোপন রহস্য। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র ভাণ্ডারে এখন শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, ভূগর্ভস্থ 4টি গোপন কেন্দ্র ভরা আছে হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে। যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত এই ভাণ্ডার। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি এক ভাষণে বলেছেন, যুদ্ধের চিত্র প্রতিনিয়ত বদলায়, আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই আমাদের সমর কৌশল গড়ে তুলতে হবে। উদীয়মান হুমকি থেকে রক্ষার একমাত্র পথ শক্তিশালী প্রতিরক্ষা। নিষেধাজ্ঞা ভেঙে এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র আর ইউরোপ বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, ইরানকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেহরান সেসব ভেঙেই গড়েছে এক গোপন অর্থনৈতিক ছক। কেন্দ্রবিন্দুতে আছে চীন ও রাশিয়া। তাদের সাহায্যে জ্বালানি, তেল বাণিজ্য বাড়িয়ে নিয়েছে ইরান। ফলে নিষেধাজ্ঞা যেন উল্টো তাদের শক্তি বাড়িয়েছে। ইসরায়েলের ভয়।
সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানের আধুনিক সমরাস্ত্রই ছিল আসল ঢাল। আকাশে ভেসে বেড়ানো ড্রোন আর গোপন ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েলকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, আজকের ইরান আর 10 বছর আগের ইরান নয়। এখনকার ইরান এক আঞ্চলিক শক্তি, যার আকাশে প্রতিরক্ষার বলয় ভেদ করা প্রায় অসম্ভব। একজন বৃদ্ধ গ্রামবাসী হয়তো দাঁড়িয়ে আছেন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে। দূরে আকাশে ইরানি ড্রোনের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। তিনি মৃদু হাসি দিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন জানে আকাশে শত্রু ছায়া যত বড় হোক না কেন, আমাদের প্রতিরোধ আরো বড়। এটাই আজকের ইরান। যুদ্ধ নয়, বরং যুদ্ধের প্রস্তুতি তাদের সবচেয়ে বড় শক্তি। আকাশে লুকোনো রহস্যময় ভাণ্ডার, ভূগর্ভে গোপন ক্ষেপণাস্ত্র আর কূটনীতিকে শক্ত জোট, সব মিলে ইরান হয়ে উঠেছে এমন এক প্রতিরোধ শক্তি যা ভেঙে পড়া সহজ নয়। শনির দশা নেমেছে আমেরিকার আকাশে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের ভরসার যুদ্ধবিমানই আজ পরিণত হচ্ছে ধ্বংসের খেলায়। ভার্জিনিয়া উপকূল, স্থানীয় সময় সকাল 10টা। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83 এর এক পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারালেন বিমানের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মার্কিন নৌবাহিনীর গর্ব FA-18E সুপার হর্নেট আছড়ে পড়ল সমুদ্রে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 820 কোটি, সে বিমান এখন সমুদ্রের অন্ধকারে। পাইলট ইজেক্ট করে প্রাণ বাঁচালেও যুদ্ধবিমানটি এখনো উদ্ধার করা যায়নি। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধবিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। শুধু এই একটি নয়, গত 10 মাসে এ নিয়ে 6টি সুপার হর্নেট হারালো মার্কিন নৌবাহিনী। এর আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিমান USS হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যায়। শনি যেন কেবল আমেরিকায় থামেনি, মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাঁটিতেও একই ট্র্যাজেডি। একটি FA-18D হর্নেট উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। সৌভাগ্যক্রমে 2 পাইলট ইজেক্ট করে বেঁচে যান। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83 এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হঠাৎ করে কেন ভেঙে পড়ছে? FA-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট, যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক দানব। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে সব ধরনের হামলায় সক্ষম। ম্যাক 1.8 গতিতে ছুটে যেতে পারে। কেবল যোদ্ধা নয়, গোয়েন্দা ও প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। তবু বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে এই শক্তির প্রতীক পরিণত হয়েছে দুর্বলতার চিহ্নে। প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা, কারণ যাই হোক, এখন প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক বাহিনী কি প্রযুক্তিগত ত্রুটির শিকার, নাকি অভিশপ্ত দশায় গ্রাস করছে তাদের আকাশ? যুদ্ধবিমানগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহ্বরে, কিন্তু এর প্রতিধ্বনি বেজে উঠছে পৃথিবীর প্রতিটি সামরিক ঘাঁটিতে। বিশ্বের সুপার পাওয়ারও যে কখনো হোঁচট খেতে পারে, এই দুর্ঘটনাগুলোই তার প্রমাণ। রাত গভীর। রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইর নিস্তব্ধতায় ডুবেছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে এলো সংঘর্ষের শব্দে। এক তরুণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এগিয়ে গেছেন বসতির দিকে, হাতে ছোট্ট একটি পিস্তল। কিন্তু ভাগ্য যেন তাকে ধোঁকা দিল। অস্ত্র কাজ করল না, গুলি বের হলো না। সাধারণত এমন মুহূর্তে ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু তিনি থামেননি। খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন। ধস্তাধস্তিতে এক ইসরায়েলি বসতি গুরুতর আহত হল, আর সেই যোদ্ধা অন্ধকারের আড়ালে মিলিয়ে গেলেন নিরাপদে। এই ঘটনায় রাতারাতি আলোড়ন তুলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিনিরা একে বলছে সাহসের প্রতীক। তাদের চোখে এটি কেবল একজনের হামলা নয়, বরং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধের নতুন রূপ। ভোরে গাজা থেকে বিবৃতি দিল হামাস। তারা ঘোষণা করল, এটি এক ব্যক্তির উদ্যোগ নয়, এটি একটি ন্যায়সঙ্গত লড়াই। তাদের ভাষায় অস্ত্র থেমে যেতে পারে, কিন্তু প্রতিরোধ থামে না।
22, 23 ও 24 আগস্ট এই 3 দিনকে তারা ঘোষণা করল প্রতিরোধের নতুন অধ্যায় হিসেবে। শুধু মিছিল নয়, প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা জনগণকে আহ্বান জানালো। হামাসের বিবৃতিতে আল মুখাইরের তরুণ যোদ্ধার প্রশংসা করে বলা হয়, অস্ত্র ব্যর্থ হলেও তিনি আঘাত করতে দ্বিধা করেননি। তাদের মতে এটাই ফিলিস্তিনি জনগণের সাহসের প্রতিচ্ছবি। বার্তাটি স্পষ্ট, দখলদার কখনোই নিরাপদ নয়। ঘটনার পর আহত ইসরায়েলি বসতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায় তার অবস্থা গুরুতর। সেনারা গ্রাম ঘিরে ফেললেও হামলাকারীকে খুঁজে পায়নি। এই ব্যর্থতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আশাবাদ। অনেকেই বলছে এটি ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনের জবাব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি ও বার্তা। অস্ত্র থেমে গেলেও প্রতিরোধ থামে না। পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েই চলেছে। রাতের অন্ধকারে গ্রামে হানা, বাড়িঘর ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার, এমনকি বসতি স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেয়া এখন প্রতিদিনের ঘটনা। হামাস দাবি করছে এই দমন পীড়নই মানুষকে পথে নামাচ্ছে। তারা একে ফ্যাসিবাদী দখলদারদের অপরাধ আখ্যা দিয়ে বলছে প্রতিটি আঘাতের জবাব মাঠেই দেয়া হবে। আল মুখাইরের এই ছোট্ট ঘটনা তাই শুধু সংঘর্ষ নয়, এ যেন সংগ্রামের নতুন অধ্যায়। এক তরুণের সাহস বার্তা দিল স্বাধীনতার পথ রক্তে রঞ্জিত হলেও তা অপ্রতিরোধ্য। স্থানীয় এক বৃদ্ধ সংবাদ মাধ্যমকে বললেন, আমরা প্রতিদিন ভয়ে বাঁচি, কিন্তু আজকের ঘটনার পর মনে হলো আমাদের সন্তানরা ভয়কে জয় করতে শিখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের ছোট ছোট আক্রমণ আসলে বড় প্রতিরোধ আন্দোলনের ইঙ্গিত। তাদের আশঙ্কা হামাস ঘোষিত আগস্টের দিনগুলো ঘনিয়ে এলে পশ্চিম তীর, আল কুদস, এমনকি গাজার সীমান্ত জুড়ে সংঘর্ষ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী টহল জোরদার করেছে, নতুন চেকপোস্ট বসাচ্ছে। কিন্তু প্রতিরোধপন্থীরা বলছে এভাবে কোনো আন্দোলন থামানো যাবে না। রাতের আকাশে যখন তেহরানের আলো ঝলমল করছে, তখনই দেশটির শক্তিমান নেতারা এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছেন। কারণ তাদের খুব কাছেই আঁকা হচ্ছে এক নতুন নীল নকশা। নাম দেওয়া হয়েছে করিডোর। কাগজে এটি শান্তির প্রতীক হলেও ইরানের চোখে এটি ছদ্মবেশী ষড়যন্ত্র। এই করিডোর নাকি যুক্ত করবে আজারবাইজান, আর্মেনিয়া হয়ে তুরস্ককে। পরিকল্পনাটি এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে, আর পেছনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছায়া। কাগজে কলমে অর্থনৈতিক পথ, কিন্তু তেহরানের ভাষায় এটি হবে ভাড়াটে সৈন্যদের কবরস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সীমান্তের এত কাছে মার্কিন উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, প্রয়োজনে এই করিডোর গঠনের চুক্তিও ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরানের ভয়, করিডোর বাস্তবায়ন হলে আর্মেনিয়া ও ককেসাস অঞ্চল থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক সেই জায়গায় সম্ভাব্য শত্রু শক্তি, মার্কিন বাহিনী স্থায়ী আসন গেড়ে বসবে। এই হুমকির মাত্র একদিন পরই তড়িঘড়ি করে আর্মেনিয়ায় উড়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইয়েরেভানে বসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে পাশিনিয়ান আশ্বাস দিলেন এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর্মেনিয়ার হাতে। কোনো তৃতীয় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখানে প্রভাব বিস্তার করবে না। আর্মেনিয়ার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করবে আর্মেনিয়ার সেনারাই। তবে পাশিনিয়ান এটাও স্পষ্ট করেছেন এই করিডোর হবে দুই দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের নতুন দরজা। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে, আর সেখান থেকে সরাসরি পৌঁছাবে তুরস্কে। যুক্তরাষ্ট্র হাতে নেবে উন্নয়ন কাজ, যার মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য সম্পদ রপ্তানির সুযোগ আরও বেড়ে যাবে। এখানেই টুইস্ট, ইরানের চোখে এ যেন অর্থনৈতিক করিডোর নয়, বরং সামরিক ঘাঁটি গড়ার গোপন চক্রান্ত। তাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল আর্মেনিয়াতেই থামলেন না, সোজা চলে গেলেন বেলারুশে। রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্রের সঙ্গে দাঁড়িয়ে তিনি দিলেন কঠিন বার্তা। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কুর সঙ্গে বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে বললেন পশ্চিমা শক্তির হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তও নিলেন তারা। এ যেন স্পষ্ট সংকেত, ইউক্রেন যুদ্ধের উত্তাপে যখন ইউরোপ পশ্চিমা সম্পর্ক তেতে উঠেছে, তখন তেহরান দেখিয়ে দিল তারা একা নয়। রাশিয়া, বেলারুশ, ইরান, তিন দেশের ঘনিষ্ঠতা নতুন শক্তি সমীকরণের জন্ম দিতে পারে। তেহরানের বার্তা এখন গর্জে উঠছে একটাই, করিডোরের নামে কোনো ছলচাতুরি নয়,
যদি যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে দাঁড়ায় তবে সেটাই হবে তাদের জন্য নতুন যুদ্ধভূমি। ইরানের কূটনীতি সবসময়ই আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখার লড়াই, আর এবার তারা স্পষ্ট করেছে এই ভূমি তাদের। দখল বা ঘেরাওয়ের যে কোনো চেষ্টা শেষ হবে প্রতিরোধের আগুনে। ইরাকের বজ্রকণ্ঠ, আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ, টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। 2 দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির, কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি, আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায় আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের 22 বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়েই বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে 2 দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। বাগদাদ জানে তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না। কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যিই আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধ্বনিত হলো বজ্রধ্বনি। ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই ইরান নামল নতুন সামরিক মহড়ায়। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। গালফ অফ ওমান এবং উত্তর ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় আগুনের ঝলকানি, বিস্ফোরণ আর গর্জনের মধ্যে দিয়ে যেন ইরান ঘোষণা দিল, আমরা আছি, আমরা প্রস্তুত। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা আর প্রতিরক্ষা ব্যবস্থা। অনেকেই ভেবেছিল তেহরানের শক্তি ভেঙে পড়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী ইরান সবসময় ভস্ম থেকে জেগে ওঠে নতুন শক্তি নিয়ে। আর তাই যুদ্ধোত্তর নীরবতার বদলে এবার দেখা গেল সমুদ্র আর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মহড়ায় অংশ নেওয়া যুদ্ধ জাহাজগুলো থেকে একযোগে ছোড়া হয়েছে ক্রুজ মিসাইল। ড্রোন উড়েছে আকাশে, টহল দিয়েছে সমুদ্রে, আর নিশানা করেছে পানির ভেতর লুকিয়ে থাকা কাল্পনিক শত্রু জাহাজকে। প্রধান আকর্ষণ ছিল ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। কাদের মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল বা সমুদ্র থেকে ছোড়া যায়, উচ্চ ধ্বংস ক্ষমতা ও নিশানার নিখুঁততায় ভরপুর। গাদি দীর্ঘ পাল্লার রাডার এড়াতে সক্ষম ভয়ঙ্কর এক জাহাজ বিধ্বংসী মিসাইল।
নাসির দ্রুত আঘাত হানতে সক্ষম শক্তিশালী সমুদ্র ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে নিক্ষেপ করে সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু মহড়া নয়, বরং যুদ্ধোত্তর সময়ের এক শক্তিশালী বার্তা। প্রায় 18,000 সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি বান্দার আব্বাসে। এখান থেকেই তারা কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত টহল দেয়। তবে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণ করে ইসলামী রিভলিউশনারি গার্ড। পশ্চিমা জাহাজ আটকানো, মার্কিন নৌবাহিনীকে চাপে ফেলা, এসব কৌশলে এই বাহিনী জুড়ি মেলা ভার। মহড়ার সময় ব্যবহার করা হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে মহড়ার প্রাক্কালে ঘোষণা দেন, আমাদের সেনারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যে কোনো শত্রু যদি এগিয়ে আসে আমরা প্রস্তুত। ইরানের এই মহড়া তাই কেবল সামরিক অনুশীলন নয়, বরং এক সুস্পষ্ট বার্তা। ইসরায়েল বা আমেরিকা কেউই যদি আঘাত হানতে চায়, তেহরান চুপ থাকবে না। গালফ অফ ওমান থেকে ভারত মহাসাগর পর্যন্ত এখন প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান, ইরান প্রস্তুত, ইরান অপ্রতিরোধ্য। এরদোয়ানের ভাঙা স্বপ্ন, F-35 এর দরজায় শক্ত কপাট। আঙ্কারার প্রেসিডেন্ট ভবনের কাঁচের জানালায় এক ঝলক আলো খেলে যায়। টেবিলে রাখা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের চিঠি যেন বজ্রাঘাত। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চেয়ারে হেলান দিয়ে চিঠির প্রতিটি লাইন পড়ছেন। স্বপ্ন ছিল একদিন আবারও তুরস্কের আকাশে ওড়াবে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35। কিন্তু আমেরিকা এবার সেই দরজা আরও শক্ত করে বন্ধ করে দিল। তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বের করে দেওয়া হয়েছিল 2019 সালে, কারণ এরদোয়ান রাশিয়া থেকে কিনেছিলেন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ন্যাটো মিত্ররা বলেছিল এই রুশ প্রযুক্তি হাতে থাকলে নাকি ফাঁস হয়ে যেতে পারে ন্যাটোর গোপন সামরিক রহস্য। তখন থেকে শুরু এরদোয়ানের লড়াই, কখনো দর কষাকষি, কখনো হুমকি, আবার কখনো সমঝোতার চেষ্টা। কিন্তু হোয়াইট হাউস নড়েনি এক চুলো। সম্প্রতি আঙ্কারা নতুন করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছিল। মনে হচ্ছিল হয়তো F-35 এর দরজা আবার খুলতে পারে, কিন্তু অগাস্টের মাঝামাঝি স্টেট ডিপার্টমেন্টের চিঠি এসে সব আশা ধুলোয় মিশিয়ে দিল। 20 অগস্ট কংগ্রেসম্যান ক্রিস পাপাস ও অন্যদের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে স্পষ্ট বলা হয়, আমাদের অবস্থান অপরিবর্তিত। তুরস্ক যদি S-400 রাখে, তবে কোনোভাবেই F-35 প্রকল্পে ফেরত আসতে পারবে না। চিঠিতে যুক্তরাষ্ট্র আরও সতর্ক করে বলেছে, F-35 শুধু যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পদের মূল অংশ। আর তুরস্কের হাতে রুশ প্রযুক্তি থাকা মানেই সরাসরি ঝুঁকি। এরদোয়ানের শক্তি ও চাপে ভাঙা অবস্থান। এরদোয়ান অবশ্য সহজে হাল ছাড়ার মানুষ না। তিনি আঙ্কারা থেকে ঘোষণা দিয়েছেন, তুরস্ক অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, আমরা নেটোর সদস্য, তাই এই কর্মসূচিতে ফেরানো উচিত। তার কথায় দৃঢ়তা আছে, শক্তির বার্তা আছে, কারণ তুরস্ক শুধু এক দেশ নয়, এটি আঞ্চলিক শক্তি। নিজস্ব ড্রোন, যুদ্ধ বিমান, কানকার প্রকল্প, এমনকি সামরিক শিল্পে বিপ্লব, সবই এরদোয়ানের হাত ধরে এগোচ্ছে। আঙ্কারা আজ ভূমধ্য সাগর থেকে ককেসাস পর্যন্ত শক্তির প্রদর্শনী করছে, কিন্তু একই সঙ্গে এরদোয়ানের দ্বিমুখী খেলা, একদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি, অন্যদিকে ন্যাটোর ছাতার নিচে নিরাপত্তা চাওয়া, আজ বুমেরাং হয়ে ফিরছে। রাজনৈতিক ঝড়, এই প্রত্যাখ্যান শুধু কূটনৈতিক অপমান নয়, বরং তুরস্কের সামরিক স্বপ্নে এক বড় আঘাত। বিরোধীরা ইতিমধ্যে সরব, এরদোয়ানের ভুল নীতি দেশের প্রতিরক্ষা স্বার্থকে বিপদে ফেলছে। আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে, আঙ্কারা কি এবার আরো ঘনিষ্ঠ হবে রাশিয়ার দিকে, নাকি চাপের মুখে পড়ে S-400 সরাতে বাধ্য হবে? ওয়াশিংটনের চিঠি শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি বার্তা। আমেরিকা আর সহ্য করবে না এরদোয়ানের দ্বিমুখী নীতি। তুরস্কের জন্য এটি অপমানজনক হোক বা না হোক, স্পষ্ট এক বাস্তবতা সামনে দাঁড়িয়েছে। F-35 এর দরজা বন্ধ, আর সেটি খোলার চাবি লুকিয়ে আছে রুশ S-400 এর ভেতরে।